তাহলে সবাই খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজন 3 নাম্বার অধ্যায় কোষ বিভাজন মাইটোসিস। সবাই আছো? কানিস, Yes, sir. জিম, জিম আছো? স্লাইড দেখতেছো সবাই? Yes, sir. হ্যাঁ, পরিচিতিটা একটু করে দেখে নি আমরা। পরিচিতি দেখাও, শিক্ষক পরিচিতি আসছে, পাঠ পরিচিতি আসছে, তারপর তৃতীয় অধ্যায়, অধ্যায়ের নামটা আসলো কোষ বিভাজন। এরপর দেখি আমরা কি দেখতেছো বলো। স্যার কিছু দেখতেছি না। দেখতেছো না? নো স্যার। ইমেজটা দেখা যাচ্ছে জিম নাকি? ইয়েস স্যার, জিম। স্যার আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে গতকালকে থেকে। কন্ট্রোলটা দেখো, কোষ বিভাজনের প্রকারভেদ করতে পারবে, অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে, মাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে, মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে, মিওসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে। তাইলে একটু দেখি এবার পার্ট পার্ট করে আসুক। এখানে দেখো, বাম পাশের চিত্রটা দেখতেছো? ইয়েস স্যার। বাম পাশের চিত্র জিম। ক্রোমোজোম স্যার। হ্যাঁ, বাম পাশের চিত্রটা দেখো, একদম বাম পাশের চিত্রটাতে দুই পাশে সেন্ট্রিউল দেখা যাচ্ছে, স্টার রে বিচ্ছুরিত হয়। তারপর ক্রোমোজোমের কতগুলো খণ্ড দেখা যাচ্ছে, তারপর সে বিভাজনের প্রক্রিয়া কিছুটা দেখা যাচ্ছে। সবগুলো ধাপ এখানে দেখায় নাই, এমনিতে এলোমেলো ভাবে ক্রোমোজোম আছে দ্বিতীয় চিত্রটাতে, বাম পাশের দ্বিতীয়। 3 নম্বরে মাঝখান বরাবর দেখা যাচ্ছে কতগুলো, ওই দুই পাশে 2 মেরু বিশিষ্ট কতগুলো স্টার রে রশ্মি নির্গত করতেছে, অর্থাৎ চারপাশ থেকে রশ্মি নির্গত হয় প্রাণী কোষ ফলে। এরপর দেখি আমরা কোষ বিভাজনের শ্রেণী বিভাগ। কোষ বিভাজনকে প্রধানত কয়টি সেক্টরে ভাগ করা হয়? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তাইলে হ্যাঁ, মাহি কি করতেছে? প্রথম চিত্রটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে মাঝখান বরাবর দেখো একটু লম্বাটা হয়ে গেছে, বাস পড়ে গিয়ে দুটি এমিবায় পরিণত হয়েছে। অ্যামাইটোসিস প্রথম চিত্র, বাম পাশের চিত্র একদম, এটাতে অ্যামাইটোসিসকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এমিবার কোষ বিভাজনকে একসাথে বোঝানো হয়েছে। এমিবার কোষ বিভাজন মাঝখান বরাবর ভাগ হয়ে গেছে, লম্বাটে হয়ে মাঝখান বরাবর দুটি এমিবায় পরিণত হয়ে গেছে। তাইলে দুটি এমিবায় পরিণত হয়ে গেছে, যেই এমিবা গুলোকে আমরা বলবো দুটাকে অপত্য এমিবা। প্রথম এমিবাটাকে বলবো উপরের, বাম পাশের উপরের যেটা এমিবা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলবো মাতৃ এমিবা। যে দুইটা পরিণত হয়েছে সেটাকে বলবো অপত্য এমিবা, সদ্য সৃষ্ট এমিবা। এরপর আরেকটাতে মাইটোসিস ইঙ্গিত দেওয়া হয়েছে, দেখো মাতৃকোষ। মাতৃকোষ বলতে সাধারণত দেহের কোষগুলোকে বোঝানো হয়, যে কোষটা আসলে বিভাজিত হওয়ার জন্য সক্ষম, বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, প্রস্তুতির পর্যায়কে ইন্টারফেস বলা হয়। এই কোষটা, যে কোষটা বিভাজিত হবে সেটার নাম মাতৃকোষ বলা হয়। সে ডিএনএ এর অনুলিপন একটা শব্দ লেখা আছে, এটা 12 নম্বর অধ্যায়ে ডিটেইল আলোচনা করা হয়। ডিএনএ এর অনুলিপন শব্দটা এই অধ্যায়ে নাই, আমরা এমনিতে এখানে নাম আসছে যেহেতু সে আসলে মাতৃকোষ বিভাজিত হওয়ার সময় ডিএনএ অনুলিপিত হয়, কপি হয়, নকল হয়, অর্থাৎ ডিএনএ যেটা আছে সেটা নকল তৈরি হয়, অর্থাৎ আরো কতগুলো ডিএনএ তৈরি হয় সেটাকে ইঙ্গিত দিচ্ছে। সব শেষে ধাপগুলো অবলম্বন করার পর সে দুটি অপত্য কোষ পরিণত করে, যেটাকে আমরা মাইটোসিস বলি। দুটি অপত্য কোষে পরিণত হলে দেহকোষ বা মাতৃকোষ, মাতৃজনন বলা যাবে না, আবার দেহকোষ বা মাতৃকোষ বিভাজিত হয়ে যে দুটি অপত্য কোষে পরিণত হয়
তাকে বলা হয় মাইটোসিস, কোষ বিভাজন বা মাইটোটিকও বলা হয়। এরপর একদম ডান পাশে যেটা মাতৃকোষ লেখা আছে, এটাকে চাইলেই আমরা মাতৃজনন কোষ বলতে পারি। মাতৃজনন কোষ, সবাই শুনতেছ? সবাই শুনতেছ? Yes, sir, শুনতেছি। স্যার শুনতেছি। হ্যাঁ, বলেন। ডান পাশে যেটা দেখতেছ সেটাকে মাতৃকোষ না বলে মাতৃজনন কোষ বলা যায়। মাতৃজনন কোষ। মাতৃজনন কোষ কেন শব্দ বলবো স্যার? এই কোষটা সাধারণত গ্যামেট উৎপন্ন করবে কিছু সময় পরে গিয়ে। প্রথম দুটি অপত্য কোষে পরিণত হয়েছে, দেখো দুটি অপত্য কোষে পরিণত হয়েছে। এরপর চারটি অপত্য কোষে পরিণত হয়েছে, ওই দুটি বিভাজিত হয়ে। মাতৃকোষ বিভাজিত, প্রথম ডিএনএ অনুলিপন হয়, দ্বিতীয় লাস্টের অর্থাৎ ডান পাশের চিত্রের দ্বিতীয় ধাপে দেখো উপর থেকে নিচে ডিএনএ অনুলিপিত হয়, ডিএনএ নকল তৈরি হয়, পরে গিয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। অপত্য কোষে পরিণত হওয়ার সময় ক্রোমোজোম গুলো দেখো তুমি, অপত্য কোষে পরিণত হওয়ার সময় ভিতরে যে ক্রোমোজোম গুলো আছে ওখানে চারটা ছিল, দ্বিতীয় অর্থাৎ ডান পাশের চিত্রের মাঝখানে দ্বিতীয়টাতে আমি মাউস যেখানে রাখছি সেখানে চারটা ক্রোমোজোম আছে। সেই দুটি ক্রোমোজোম রেখেছে কোষ যেগুলি তৈরি করছে সেগুলিতে, দুটি অপত্য কোষ যেগুলি পরিণত হয়েছে সেগুলিতে দুটি ক্রোমোজোম রাখছে। এর মানে বাবার পকেটে টাকা ছিল 400 টাকার নোট, দুই সন্তানকে 200, একজনকে 200 আরেকজনকে 200 এরকম করে টাকা দিয়েছে। তাহলে সমবিভাজন বোঝানো হয় এই জায়গাটাতে। নিউক্লিয়াসের বিভাজন বোঝানো হয়, আবার সমবিভাজন বোঝানো হয় এই জায়গায়। 3 নম্বরে যেখানে আমি মাউস এখন ধরছি, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, দুটি অপত্য কোষ যেখানে লেখা আছে এরা সৃষ্টি হওয়ার সময় ঘটনাটাকে নিউক্লিয়াসের বিভাজন বা কোষের বিভাজন বলা হয়। নিউক্লিয়াসের বিভাজন বা কোষের বিভাজন বলা হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন নয়, ক্রোমোজোমের বন্টন বলা হয়। একে দুটো দিছে, একে দুটো দিয়েছে, এর মানে একে 200 টাকা বলছিলাম, একে 200 টাকা বলছিলাম। যেটা ক্রোমোজোমের বন্টন হয়, ক্রোমোজোম বিভাজিত হয় না। ক্রোমোজোম বিভাজিত হলে 4টা থেকে 8টা হতো, এখানে যে দুইটা রাখছে এখানে 4টা, একটাতে 4টা 4টা 8টা করতো ক্রোমোজোম বিভাজিত হলে। ক্রোমোজোম বিভাজিত হয় নাই। এরপরে শেষে 4টি অপত্য কোষ যেখানে লেখা আছে সেখানে অবশ্যই ক্রোমোজোমের বিভাজন হয়েছে। একটি কোষ রেখেছে দুটি কোষ, বা একটি নিউক্লিয়াস রেখেছে দুটি নিউক্লিয়াস, এই একটি নিউক্লিয়াস রেখেছে দুটি নিউক্লিয়াস। সেজন্য আমরা মিয়োসিস কোষ বিভাজনে বলে থাকি নিউক্লিয়াসের বিভাজন 2বার হয়, ক্রোমোজোমের বিভাজন 1বার হয়। ক্রোমোজোম শুধু শেষের বার বিভাজিত হয়েছে। এইটা থেকে এইখানে আসার সময়, এই দুইটা আসার সময় ক্রোমোজোমের বন্টন হয়েছে, বিভাজন হয় নাই। এখান থেকে এখানে আসার সময় 2টি থেকে 4টি, 2টি থেকে এখানে 2টি রাখছে, এখানে এই পাশে 2টি রাখছে, বাম পাশে এই পাশে 2টি রাখছে, 4টি। এটা থেকে এখানে 2টি, এখানে 2টি। তাইলে অবশ্যই এই ক্রোমোজোমের বিভাজন হয়েছে, যেখানে এখন মাউস ধরেছি সেটা। এই ক্রোমোজোমেরও বিভাজন হয়েছে, এই ক্রোমোজোমেরও বিভাজন হয়েছে। সর্বোপরি এই ক্রোমোজোম বিভাজিত হয়ে এখানে 2টি 4টি রাখছে, মানে রেজাল্ট, শেষ রেজাল্ট এও 2টি 4টি রাখছে। সর্বোপরি রেজাল্ট বলবো আমরা 4টি অপত্য কোষে পরিণত হয় মাতৃজনন কোষ বিভাজিত হয়ে। এটা যদি পুরুষ হয় তাহলে এটাকে পুংগ্যামেট বলবো, এটা যদি স্ত্রীলোক হয় তাহলে এটাকে আমরা স্ত্রী গ্যামেট বলবো। শব্দ একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। কোষগুলোর মিলন প্রক্রিয়া এখানে নাই, মিলন প্রক্রিয়াগুলো পরের লেভেলে আমরা বলি কিভাবে করে পুংগ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয়। আবার তাহলে অ্যামাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। সংজ্ঞাগুলো একটু লিখতে পারি। এরপর অ্যামাইটোসিসটাকে দেখানো হয়েছে, দেখো অ্যামাইটোসিসটাকে দেখানো হয়েছে ডান পাশের চিত্র দুইটাতে। মাঝখান বরাবর ভাঁজ হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। আমি ওখানে অ্যামিবা দেখিয়েছিলাম, এখানে দুটি কোষ দেখাচ্ছে। তারপর মাইটোসিস কোষ বিভাজন, একটি থেকে দুটি হওয়া, কিছু ধাপ অবলম্বন করার পর যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ ধারাবাহিক প্রক্রিয়া বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। সবাই একটু ভালো মানুষের মতো লিখবো। মিওসিস কোষ বিভাজন শেষটা, জনন মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ। সবাই একটু লিখবো ভালো মানুষের মতো। জিম, স্যার লিখতেছি। হ্যাঁ একটু বড় করেন স্যার। আচ্ছা, বড় স্লাইড শুধু দেন। দাঁড়াও, আমি তোমাদের নামগুলো দেখতেছি না, এই জন্য একটু ওখানে টুকাটুকি করতেছিলাম, বুঝো নাই? হুম। তোমাদের নামগুলোর লম্বা লাইন একটা আসে যে সেটা কোন দিকে চলে গেছে, আমার কোন দিকে চলে গেছে আমি জানি না। একবার একটু আসছিল।
যাক, নামগুলো দেখতেছি না, সবাই আছো কিনা? নাম ধরে ডাকার জন্য চাইছিলাম আর কি, বুঝো নাই? জিম বুঝছো মনে হয়। Yes, নাম ধরে ডাকার জন্য নামগুলো, স্যার আমি আছি। নামগুলো কোন দিকে চলে গেছে? তাহলে আমি আমারটা বলবো। আচ্ছা, একটু বড় করে দিচ্ছি আবার। দেখে দেখে 3টি সংখ্যা লিখো, আর বেশি লিখাবো না আজকে এমনিতে, একটু লিখলে ভালো আর কি। সবাই লিখো তাইলে। আমি ভুলে গেছিলাম, আমার ছবিটাতে স্টপ ভিডিও ইয়া ছিল, স্টপ ভিডিও ছিল আমার ছবিতে, তোমরা কেউ স্মরণ করে দাও নাই। যা কেমন না, এখন নামগুলো আসছে। পারিয়া আছে? পারিয়া নাকি আমাদেরকে রেখে চলে গেছে? সাকিব আছো? মাহি? জি স্যার। হ্যাঁ আছে মাহি। এরপর অরিত্র দাস। অরিত্র দাস অনেক ক্লাস করে না, এত ভালো মানুষ ছিল আগে। জিম ঠিক আছে না? আলহা লিখো, 3 মিনিট লিখো, 3 মিনিটের উপরে লাগবে না। একটি কোষ সরাসরি বিবাহিত হয়, দুটি অপত্য কোষ, সেটা মাইটোসিস। ধারাবাহিক কিছু ধাপ অবলম্বন করার পর যে কোষ বিবাহিত হয়, ধারাবাহিক মাতৃকোষ ধারাবাহিক প্রক্রিয়া বিবাহিত হয়, দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়া, একটি জনন মাতৃকোষ একটি গ্যামেট তৈরি হওয়ার সময় বিবাহিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে মিয়োসিস কোষ বিভাজন। ধারাবাহিক প্রক্রিয়া বিভাজিত হয়। একদম শর্ট করে সহজে দেওয়া হয়েছে, বোঝা যায়। মিউট করে দাও, শুনতেছে না। সবুজ রহমান আছো? জি স্যার। জামিল হাসান আছে? জামিল হাসান? ইয়েস স্যার। ক্যামেরা অন করো দেখি, যারা যারা কোনো সমস্যা নাই, মশারের ভিতরে যারা নেই তারা ক্যামেরা অন করো দেখি একটু। তালহা, মোমেন, ইয়েস স্যার। ক্যামেরা অন করলে ভালো, দেখা গেলে ডিস্টার্ব করতে পারবো না এখানে। একটু লিখো দেখি, সবাই লিখতেছি কিনা দেখবো আমরা। স্যার লেখা শেষ। এই মাসো Yes, sir. আর 1 মিনিট পর আমরা স্লাইড চেঞ্জ করবো, আর 1 মিনিট লিখবো, অনেকে লিখতে পারে না। এই অধ্যায়টা থেকে একটা কোয়েশ্চেন থাকে বারবার, দুইটা সৃজনশীল ভালো করে শিখতে পারলে আগে ধাপগুলো শিখতে হবে।
তাহলে যে কোনো সৃজনশীল আনসার করতে পারবো, আনসার একই হবে এখানে। ধাপগুলোর বৈশিষ্ট্য আসে, আর একটা গুরুত্ব আসে মাইটোসিস বা মিয়োসিসের, এর বাইরে যায় না প্রশ্ন। মাইটোসিস বা মিয়োসিসের গুরুত্ব ভালো করে শিখতে হবে। এবার প্রক্রিয়াটা ধরতে হবে, কি প্রক্রিয়া আসছে সেটা। কোষে পরিণত হলে ধারাবাহিক প্রক্রিয়া, সেটা মাইটোসিস। 4টি কোষে পরিণত হলে মিয়োসিস। চিত্র দিয়ে দিলে এখানে চেনা যায়, চিত্র দিয়ে দিলে সহজ বেশি হয় আরো। আবার মাঝে মধ্যে চিত্রের মধ্যে দুটি কোষ দেখানো হয়, অপত্য কোষ। মিয়োসিসে দুটি অপত্য কোষ দেখানো হয়, কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক দেখায়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হলে মিয়োসিস হয়ে যাবে শেষ পর্যন্ত। লেখা শেষ সবার? Yes, sir. কানি, Yes, sir. জামিল হাসান, Yes, sir. শেষ সাইনাইজার সেই নো বলো। নো আছো কেউ? ঠিক আছে, আমরা এবার একটু ধাপে যাই। যে ধাপগুলো আগে দেখেছিলাম সেগুলিকে আবার একটু, পুরাতন জিনিসগুলোকে আবার দেখি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমাদের কাছে কঠিন থেকে যাওয়ার বিশেষ একটা কারণ আছে। অধ্যায়টা মূলত এমনিতে কঠিন, আমাদের যুগে এই অধ্যায়টা আসলে ছিল 9-10-এ। তোমাদের জন্য সহজ করার জন্য এরা এইটা ইনক্লুড করছে। অধ্যায়টা একটু কম দিছিল, এখানে একটু বেশি দিয়েছে। এইটা ইনক্লুড করছে, কিন্তু এইটা তোমার বেশি প্রস্তুতি হয় নাই, কারণ স্কুল লকডাউন পড়ার কারণে মাঝখানে বিভিন্ন পরীক্ষার সময় যেই আমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করতাম ফাইনালের জন্য, তুমি প্রস্তুতি নিতা, অধ্যায়টা সহজ হয়ে আসতো, এইটা সেই সহজটা আর হতে পারে নাই। সেজন্য নতুনই থেকে গেছে অনেকের কাছে। 2 মাস 2.5 মাস যেটা ক্লাস পেয়েছো সেটাতে এটা আয়ত্ত হবে না ওই 50 জনের 2-4-5 জন ছাড়া, কারণ অধ্যায়টা কঠিন, এটা কম পড়ে স্টুডেন্টরা। পুরো বছর পড়ার পরে এটাকে বাদ দিয়ে আনসার করতে চাই। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 5টি ধাপের অবশ্যই 3টি 4টি বৈশিষ্ট্য সুন্দরভাবে লিখে লিখে শিখতে হবে, তাহলে পাঠগুলো সহজ হবে। প্রোফেজ সহজ হবে, প্রোমেটাফেজ সহজ হবে, মেটাফেজ সহজ মনে হবে, অ্যানাফেজ সহজ মনে হবে। চিত্রের সাথে অ্যাডজাস্ট করে সবগুলোর বৈশিষ্ট্য মুখস্থ টুডস্থ জানতে হবে। গ নাম্বার পর্যন্ত ভালো আনসার করা যাবে যদি বৈশিষ্ট্য, ধাপগুলোর বৈশিষ্ট্য মুখস্থ থাকে। প্রশ্ন আসে যে কোনো একটা চিত্র দিয়ে, এর পূর্ববর্তী ধাপের বৈশিষ্ট্য লিখো। চিত্র দিয়েছে যে সেটা আগে ভালো করে চিন্তা হবে, এটা মেটাফেজ দিয়েছে নাকি প্রো মেটাফেজ দিয়েছে। মেটাফেজ দিলে বইয়ে কি রকম চিত্র দেখিয়েছিল, বৈশিষ্ট্য কি ছিল, কি কি বৈশিষ্ট্য কি থাকার কারণে চিত্র কেমন এসেছে। সাধারণত মাঝখানে দুটোটার মধ্যে যে কোনো একটা দেয়া হয়, প্রো মেটাফেজ এবং মেটাফেজ। অ্যানাফেজটা দেখে চেনা যায়, 4 নাম্বার ধাপটা অ্যানাফেজ, এখানে অ্যানাফেজটা দেখে চেনা যায়, কিন্তু প্রো মেটাফেজ আর মেটাফেজ প্রায় একই রকম হয়ে যায়। মাঝখান বরাবরটা চিন্তা হবে, মাঝখান বরাবর দিলে মেটাফেজ ধাপ হবে। ক্রোমোজোমগুলো এবার পার্ট করে আসছে, একটা আলাদা করে আসছে, দেখি। নিউক্লিয়াস আকারে বড় হয়, আমরা ওইদিন লিখছিলাম সম্ভবত, এরপরও কারো লিখতে ইচ্ছা হলে একটু একটু লিখবা, আমরা স্লোলি যাচ্ছি। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ব্যতীত মানে মাঝখানে যে সাদা অংশ দেখিয়েছিলাম গত ক্লাসে, ক্রোমোজোমের মাঝখানে একটা সাদা অংশ তোমার বইতে স্পষ্ট আছে, ওই ছোট একটা পিণ্ড মাঝখানে, ওটা ছাড়া বিভাজিত হয়ে যায় লম্বালম্বি। এরপর ধাপ 2 প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ এলোমেলো ভাবে অবস্থান করে। সংক্ষেপে দেওয়া হয়েছে বৈশিষ্ট্য। নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, পুরোটা ঘটে যায় না, ঘটতে থাকে, যায় অবস্থা হয়। চিত্রের মধ্যে লেখা থাকে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মানে বাইরের আবরণটা, লুপ্তপ্রায় মানে চলে যাচ্ছে। লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, মূল বইয়ে চিত্র আসছে। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিয়ার মেমব্রেন এগুলি একই জিনিস। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। নিউক্লিউলাস শব্দটা এই জায়গায় আসে না, নিউক্লিউলাস, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিউলাসের বিলুপ্তি ঘটতে থাকে। নিউক্লিউলাস মানে কালো গোলাকার বস্তু, ওই প্রথম চিত্রটাতে দেখো কালো গোলাকার বস্তু, প্রোফেজের ওখানে একদম কালো ভিতরে প্রোফেজ, এটা হচ্ছে কালো গোলাকার বস্তু, এটার নাম নিউক্লিউলাস। এটা সহ একসাথে মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। এই ধাপে, কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে। কোন ধাপে?
প্রো মেটাফেজ দাফে জিম শুনতেছো? Yes, sir. মাহিন ফেরদৌস। তাহলে স্পিন্ডল যন্ত্রের Yes. সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র এখানে কোনো আসলে মেশিন বা যন্ত্র আসছে এরকম কোনো কিছু না, কতগুলো তন্তু সৃষ্টি হয় যেগুলি একটা আকৃতি ধারণ করে, ওই আকৃতিটাকে স্পিন্ডল যন্ত্র বলা হয়। অবয়বটাকে যেই দুই মেরু বিশিষ্ট, সুন্দর করে মাঝখানে একটু ফাঁকা, ওই টাইপসের করে লম্বাটা হয়ে যায় দুই পাশে কতগুলো তন্তু, এটাকে আসলে স্পিন্ডল যন্ত্র বলা হয়। তন্তুগুলোর অবয়ব বা আকৃতিটাকে স্পিন্ডল যন্ত্র বলা হয়। তাহলে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি প্রো মেটাফেজ ধাপ। এখন আমার আসছে নাম মেটাফেজ। মেটাফেজের কিছু এখনো বলি নাই, আস্তে আস্তে বলতেছি আমরা। স্পিন্ডল যন্ত্রগুলো স্পষ্ট করে দেখা যাচ্ছে এখানে। ওই মাঝখান বরাবর ক্রোমোজোম দেখো, মাঝখান বরাবর ক্রোমোজোমের স্পিন্ডল যন্ত্রের বিষুবীন অঞ্চলে আসে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীন অঞ্চলে আসে, মাঝখান বরাবর আসে। সেন্ট্রোমিয়ারের সাথে তন্তুর নিচে আটকে থাকে। দেখো সেন্ট্রোমিয়ারের সাথে তন্তুর নিচে আটকে থাকে। দেখো সেন্ট্রোমিয়ার ধরে আছে, দেখো কিভাবে। সেন্ট্রোমিয়ার মানে মাঝখানে পিণ্ডটা ধরে আছে, সুতার মতো লম্বা দণ্ডগুলো দুই পাশে। কখন বিভাজন হবে দেখে আছে অ্যানাফেজ দশা শুরু হওয়ার জন্য। ভালোভাবে কেয়ার করো, সবচেয়ে খাটো মোটা হয় ক্রোমোজোমগুলো। এই ধাপে এসে পরের ধাপটা আসছে, সেটাকে একটু বিলুপ্ত করি আমরা। ক্রোমোজোমগুলো স্পিন্ডযন্ত্রের বিষুবী অঞ্চল। বিষুবী অঞ্চল মানে মাঝখান বরাবর। বিষুবী অঞ্চল শব্দটা আসছে পৃথিবীর মাঝখান বরাবর, যেটাকে বিষুবী অঞ্চল বলি আমরা। গোলক কতগুলো থাকে, বিভিন্ন অফিসে থাকে, সাধারণত স্কুলে কলেজে থাকে। গোলকগুলোর মাঝখানেরটাকে বলা হয় বিষুবী অঞ্চল। সেন্ট্রোমিয়ারের সাথে তন্তুর নিচে আটকে থাকে, সেন্ট্রোমিয়ারের সাথে আটকে আছে। ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখায়, সবচেয়ে খাটো মোটা দেখায় ক্রোমোজোমগুলো। এরপর একটু দেখি আমরা মেটাফেজ। মেটাফেজের পরবর্তী পর্যায়ে অ্যানাফেজ শব্দ আসছে। ওই মাঝখান বরাবর বিভাজিত হয়ে গেলে তন্তু আগে থেকে ধরে আছে যে ওই দিক দুই দিকে সরে যাবে। দুই দিকে বলে যে আমার কাছে চলে আসো, আমি অনেক আগে থেকে ধরে আছি। ওই পাশ বলে যে আমার কাছে আসো, এই পাশ বলে যে আমার কাছে আসো। মাঝখান বরাবর সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে যাবে, সেটাকে অ্যানাফেজ বলা হয়। লম্বালম্বি বিভাজিত হয়ে যাবে। প্রথম প্রোফেজ ধাপে কোনো সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় নাই। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে, ক্রোমাটিড মানে ওই খণ্ডগুলোর নাম, আমি যে মাউস ধরেছি এগুলি ক্রোমাটিড খণ্ড। ক্রোমাটিড খণ্ড আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ক্রোমাটিড খণ্ড। এগুলি মাউস দেখতেছো? Yes, sir. হ্যাঁ, এটা আলাদা ক্রোমাটিড খণ্ড, এটা আলাদা ক্রোমাটিড খণ্ড। মাঝখান বরাবর বিভাজিত হয়ে ক্রোমোজোমগুলো ওই বিএল জে এর মতো দেখায়। অ্যানাফেজ দশায় আসছে, দেখো বিএল জে আই এর মতো দেখায়। অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এরকম কতগুলো শব্দ আসছে দেখো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ক্রোমাটিড গুলো অবশ্যই বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভাজিত হয়ে গেছে, সেজন্য বিচ্ছিন্ন হয়ে গেছে, দুই পাশে সরে যাচ্ছে আর কি। মেরুর দিকে অগ্রসর হতে থাকে ক্রোমোজোম গুলো। মেরু মানে ওই দুই পাশে অগ্রসর হচ্ছে, দেখো টেনে নিয়ে যাচ্ছে, যে সেটাকে মেরু বলা হয়। মেরুমুখী চলন শুরু হয় তাদের, বিষুবী অঞ্চল আর থাকে না তারা। ট্যালোফাস। ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। ক্রোমোজোম গুলো দুই পাশে ইনশাল্লাহ চলে গেছে, দুই বিপরীত মেরুতে গিয়ে পৌঁছাইছে। বিপরীত মেরু মানে একটার বিপরীত আরেকটা, অর্থাৎ দুইটা দুই পাশে আসলে চলে যাওয়াটাকে বিপরীত মেরু বলা হয়েছে। উভয় মেরুতে ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনঃ আবির্ভাব ঘটে। পুনঃ মানে পুনরায় আসছে, আগে একবার ছিল সেজন্য পুনঃ শব্দ ব্যবহার করছে। একবার আগে থেকে ছিল, প্রথম থেকে নিউক্লিয়ার মেমব্রেন গুলো, পর্দাগুলো, নিউক্লিয়ার উলাস সহ। তাকে সে বিলুপ্ত হওয়ার পর কিছু সময় ছিল না, কিছু ঘটনা ঘটছে, আবার তাকে আসতে হয়েছে দুটি কোষে পরিণত হওয়ার জন্য। ক্রোমোজোম গুলোকে আবার ঘিরে দিতে হয়েছে তার। এভাবে কোষ বিভাজন সম্পন্ন হয় টেলোফেজ দশায়। সরু লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। ওই আগের মতো হয়ে গেছে দেখো। নিউক্লিয়ার রেটিকুলাম মানে ক্রোমোজোমের সেই লম্বা সুতার মতো অদৃশ্য হয়ে যায় বলা হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যন্ত এই সুতার মতো বস্তুগুলোকে সহজে দেখা যায় না বলা হয়। অর্থাৎ এটা কাল্পনিক করে আঁকছে, এটা সুতার মতো চিকন হয়ে যাচ্ছে, পেঁচানো হয়ে যাচ্ছে। সেটা উপলব্ধি করার পর এরা চিন্তা করছে যে এগুলি এরকম করে আঁকা বাঁকা, ভিতরে সুতার মতো কি হয়ে যায়, কুণ্ডলিত হয়ে যায় ভিতরে। সাইটোকাইনেসিস, দানাদার যে পদার্থ থাকে কোষের ভেতরে। এতক্ষণ পর্যন্ত দেখেছো নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস শব্দ সম্পন্ন হয়েছে। নিউক্লিয়াস দুই পাশে বিভক্ত হয়ে গেছে ক্রোমোজোমের বিভাজন হওয়ার মধ্য দিয়ে। পারিয়া শুনতেছো? জি স্যার। প্রিয়া, Yes, ma'am. প্রিয়া আছো? শাহিদ খান,
শাহাদ খান, তালহা, উপরে যা দেখিয়েছি এতক্ষণ পর্যন্ত সবগুলো ধাপের Yes, sir, আছে। ঘটেছে। শেষের রেজাল্ট ছিল দুটি নিউক্লিয়াসে পরিণত হওয়া। নিউক্লিয়াসের এই বিভাজন সম্পন্ন হওয়াটাকে ক্যারিওকাইনেসিস বলে। নিউক্লিয়াস ছিল কোষের ভেতরে, ওখানে দানাদার পদার্থ সহ নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে। দানাদার পদার্থগুলোর নাম সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের দানাদার পদার্থগুলোর বিভাজন শুরু হয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা কোষ দেখেছিলাম, নিউক্লিয়াস দেখেছিলাম, নিউক্লিয়াসের আশপাশে সাইটোপ্লাজমের দানাদার পদার্থ দেখেছিলাম, অন্যান্য বস্তুগুলো সহ দেখেছিলাম। অন্যান্য বস্তুগুলো সহ প্রাপ্ত হবে কোষ। তখনের জন্য বলা হয় তাদেরকে সাইটোকাইনেসিস বলা হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে তোমার বইয়ের শেষের দিকে স্যার স্পিন্ডল তো বলো। স্পিন্ডল স্পিন্ডল তন্ত্র স্যার টিস্যু আর কি, স্পিন্ডল টিস্যু। হ্যাঁ বলি। স্পিন্ডল তন্তু হচ্ছে যে তোমার প্রোটিন জাতীয় সেই তন্তুগুলোকে বলা হয়, প্রোটিন জাতীয় সেই বস্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। অবয়বটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তারপর যেটা সেন্ট্রোমিয়ারকে ধরেছিল মেটাফেজ দশায়, সেন্ট্রোমিয়ারকে ধরেছিল ওই তন্তুগুলো, যেটা যেটা সেন্ট্রোমিয়ারকে ধরবে সবগুলো ধরবে না, যেই তন্তুগুলো স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তু বা টিস্যুগুলো, যেই তন্তুটা সেন্ট্রোমিয়ারকে ধরবে সেটাকে ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু বলা হয়েছিল তোমার বইতে। আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার, ফাইবার বা তন্তু। নিউক্লিয়াসের বিভাজন তাইলে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের দুই ধাপে বিভক্ত হওয়াকে সাইটোকাইনেসিস বলা হয়। আর কোনো কোশ্চেন আছে? স্যার খাস মাঝখানে খাস পড়ছে, দুটি পর্দা গঠিত হচ্ছে, নিউক্লিয়ার পর্দা। শাহেদ খান আছে? দেখা যায় অনেকদিন পর শাহেদ খানের শব্দ শুনছি। তারপর ফারিয়া আছে? স্যার আছি। হ্যাঁ, তারপর কানিস। প্রথমটা, ব্যাকটেরিয়া কোন ধরনের বিভাজন দেখা যায়? মাইটোসিস। উদ্ভিদের মূলে কোন ধরনের বিভাজন দেখা যায়? মাইটোসিস। প্রশ্নগুলোর উত্তর একসাথে বলে দিলাম, মাইটোসিস, এগুলি আপনি লিখতে হয়। ফুলের পরাগধানীতে কোন ধরনের বিভাজন দেখা যায়? মিওসিস। তিনটাকে একসাথে ইঙ্গিত দিতে দেখো। ব্যাকটেরিয়া কোন ধরনের বিভাজন দেখা যায়? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। উদ্ভিদের মূলে কোন ধরনের বিভাজন দেখা যায়? মাইটোসিস, মাইটোসিস। ফুলের পরাগধানীতে কোন ধরনের বিভাজন দেখা যায়? মিওসিস বিভাজন। পুংগ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হওয়া। 11 নম্বর অধ্যায় আছে জীববিজ্ঞানের, 8 এর বইয়ে চতুর্থ অধ্যায় ছিল গ্যামেট উৎপন্ন হওয়া। ফুলের পরাগধানী গর্ভাশয় শব্দ ছিল। জীবদেহের কোথায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে তা উপস্থাপন করো। দেহকোষে মাইটোসিস বিভাজন ঘটে, উপস্থাপন, এটাই মূলত উপস্থাপনের বিষয়। মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ ব্যাখ্যা করো। এটা স্ক্রিনশট দিতে পারো, এটা আবার ই-লার্নিং এ থাকবে, আবার হোমওয়ার্কে দিব আমি। মাইটোসিসের কোষ বিভাজনের ধাপসমূহ ব্যাখ্যা করো। স্যার ক্রমসি ওভারটা কি স্যার? বলো তো। ক্রমসি ওভারটা কি স্যার? এটা মিওসিসের মধ্যে দেখছিলাম। ক্রমসি ওভার কত নাম্বার পেজ? কি শব্দ? ক্রমসি ওভার মিওসিসের মধ্যে দেখছিলাম স্যার। এখানে দেওয়া আছে মিওসিস কোষ বিভাজনের দুটি নন-স্টিক ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদানকে বলা হয় ক্রমসি ওভার। আচ্ছা, মিওসিস ধরবো আমরা পরবর্তী ক্লাসে। কত পৃষ্ঠা আছে মূল বইয়ের? মূল বইয়ের কত পৃষ্ঠা? স্যার এটা দেওয়া আছে হচ্ছে স্যার মিওসিসের মধ্যে দেওয়া আছে স্যার। আচ্ছা, মিওসিসে দেওয়া আছে, কত পৃষ্ঠা নাই? না স্যার, এখানে দেওয়া আছে শুধু মিওসিস কোষজনের দুটি নন-স্টিক ক্রোমাটিডের মধ্যে জিনের আদান প্রদানকে বলা হয় ক্রমসি ওভার। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি মিওসিস বোঝানোর সময় বলবো। কথা গোছায় বলতে হবে তো অনেকগুলো। মূল বই আগে দেখবো কিভাবে দিচ্ছে শব্দটাকে। তাহলে বাড়ির কাজ মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ ব্যাখ্যা করো, কালকে বলবো তোমারটা, মূল বইয়ে থাকলে আর কি। আর কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নির্দিষ্ট টাইম শেষ, 2 মিনিট ওভার হয়েছে, সেজন্য আমরা শেষ করতে চাচ্ছি, আর কথা না বলতে চাচ্ছি আর কি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবা। তোমরা উপস্থিত থাকলে স্যাররা উৎসাহিত হয়।
তোমাদের নিজেদের জন্য লাভ হয় আর কি। ভালো থাকবা, সুস্থ থাকবা, স্যারদের জন্য দোয়া করবা। প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করিও। যেহেতু ফুল বেকার এখন বাসায় বসে আছো, একটু কষ্ট লাগলেও ক্লাস করার পর প্রয়োজনে রেস্ট নিবা, অনেকক্ষণ শুয়ে থাকবা প্রয়োজনে, এরপরও তোমার জন্য লাভ পাবা। অনেকক্ষণ শুয়ে থাকার পর সন্ধ্যে একটু করে পড়ালেখা করবা, 2 ঘন্টা পড়লে হবে। ঠিক স্যার আছে, আল্লাহ ভালো হাফেজ। থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।